ওকে, এটা হচ্ছে কি আমাদের দেশের মানচিত্র, বাংলাদেশের মানচিত্র। তো এই মানচিত্রের হচ্ছে আমাদের এই উপরের দিকে হচ্ছে কি নর্থ, এই উপরের দিকে হচ্ছে কি নর্থ বা হচ্ছে কি উত্তর দিক, উপরের দিকে হচ্ছে কি আমাদের উত্তর দিক। তো এই দিকে উত্তর দিক, তাহলে কি অবশ্যই আমাদের এইদিকে হবে হচ্ছে কি দক্ষিণ দিক, এইদিকে হচ্ছে আমাদের কি দক্ষিণ দিক। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। তারপর আমাদের এইদিকে হচ্ছে কি পশ্চিম দিক, আমাদের দেশের এইদিকে হচ্ছে কি পশ্চিম দিক, ওয়েস্ট। আর এদিকে হচ্ছে কি পূর্ব। আর আমাদের দেশের এদিকে কি মায়ানমার অবস্থিত, এদিকে হচ্ছে কি মায়ানমার অবস্থিত। তোমরা কে কি এক্সাম দেবা একটু কমেন্টে জানাও তো, কে ডিপ্লোমা, কে বিএসসি, কার কোনটা ইচ্ছা। আমাদের এদিকে হচ্ছে কি মায়ানমার। তো এই যে এটা যে আমাদের দেশ, এটা হচ্ছে কি, এটা তো আমাদের দেশ, তো আমাদের দেশের মানে অবশ্যই একটা আয়তন আছে। তো এই আয়তনে বিশ্বে বাংলাদেশ হচ্ছে কি 94তম। আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম, হচ্ছে কি 94তম আয়তনে। আয়তনে বিশ্বে হচ্ছে কি বাংলাদেশ হচ্ছে কি 94তম, 94তম। আর দক্ষিণ এশিয়ায় হচ্ছে কি 4র্থতম। বিশ্বে হচ্ছে কি 94তম, আর দক্ষিণ এশিয়ায় হচ্ছে কি 4র্থতম। দক্ষিণ এশিয়ায় 4র্থতম। টুকটুকি, তারপর হচ্ছে কি ডলি আক্তার, মেঘলা রোদ্দুর। তোমরা সবাই লিখছো ডিপ্লোমা থেকে তোমরা এক্সাম দিবা। তারপর হচ্ছে কি পজিটিভ মেয়েরা, তুমি হচ্ছে বিএসসি, স্বর্ণা বর্ধন, তুমি ডিপ্লোমা নার্সিং। ওকে, তোমরা এখন দেখো যে আমাদের এই বাংলাদেশ হচ্ছে কি আয়তনে বিশ্বের 94তম, আর দক্ষিণ এশিয়ায় হচ্ছে কি 4র্থতম। তো আমাদের যে এই বাংলাদেশ, এই দেশের হচ্ছে ভিতর দিয়ে কি দুইটা রেখা চলে গেছে। তো আসো আমরা দেখি উলম্ব ভাবে বা হচ্ছে কি লম্ব ভাবে। লম্ব ভাবে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে হচ্ছে কি 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এই যে হচ্ছে কি এই উলম্ব ভাবে বা হচ্ছে কি লম্ব ভাবে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে হচ্ছে কি 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা। এই রেখাটা কি বাংলাদেশের শেরপুর আর হচ্ছে কি বরগুনা দুইটা জেলা দিয়ে প্রবেশ করেছে। বাংলাদেশের শেরপুর আর হচ্ছে কি শেরপুর, বাংলাদেশের শেরপুর আর হচ্ছে কি বরগুনা দুইটা জেলা দিয়ে প্রবেশ করেছে। বরগুনা, বরগুনা। তারপর বাংলাদেশের উপর দিয়ে সমান্তরাল ভাবে অতিক্রম করেছে আরেকটি রেখা, সেটা হচ্ছে কি কর্কট ক্রান্তি রেখা। এটা হচ্ছে কি আমাদের কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। এটা হচ্ছে কি বাংলাদেশের চুয়াডাঙ্গা আর কুমিল্লা দুইটা জেলা দিয়ে প্রবেশ করেছে। একটা হচ্ছে কি চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা, আর একটা হচ্ছে কি কুমিল্লা,
কুমিল্লা। আর এই দুইটা রেখা, এই যে আমাদের দুইটা রেখা, এই দুইটা রেখা মিলিত হয়েছে হচ্ছে কোথায়? ঢাকা জেলায়। ঢাকা জেলায়। তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা কিনা সবাই একটু কমেন্টে জানাও। তোমরা বুঝতে পারতেছো কিনা সবাই একটু কমেন্টে জানাও। তোমরা সবাই তো সেভেন সিস্টার্স এই কথাটার নাম শুনেছো, যে কি সেভেন সিস্টার্স? সেভেন সিস্টার্স, সেভেন সিস্টার্স, তোমরা তো এই ওয়ার্ডটার নাম অবশ্যই সবাই শুনেছো। তো বলো তো যে এই যে সেভেন সিস্টার্স, এটাতে হচ্ছে মূলত কয়টা দেশ নিয়ে, কয়টা দেশকে নিয়ে একত্রে সেভেন সিস্টার্স বলা হচ্ছে? তোমরা সবাই একটু কমেন্টে জানাও। একজন লিখছো যে আরেকবার রিপিট করতে। আচ্ছা মানে তুমি কোথায় বুঝতে পারো নাই আবার বলো। তোমরা সবাই আবার একটু কমেন্টে জানাও যে হচ্ছে মানে কোন অংশটা তুমি বুঝতে পারো নাই। তো সেভেন সিস্টার্স এটার হচ্ছে নাম তোমরা অবশ্যই সবাই শুনেছো। এই সেভেন সিস্টার্স হচ্ছে কি মূলত 7টি অঙ্গরাজ্য, ভারতের 7টি অঙ্গরাজ্যকে একত্রে বলা হয় হচ্ছে কি এই সেভেন সিস্টার্স। তো এই যে 7টি অঙ্গরাজ্য আছে, এগুলো হচ্ছে কি ওরা নিজেদের মানে স্বাধীনতা দাবি করে আর কি। ওরা হচ্ছে চায় যে ভারতের শাসন থেকে বের হয়ে একটা হচ্ছে কি রাষ্ট্র গঠন করতে, একটা আলাদা রাষ্ট্র গঠন করতে। আর 1972 সালে হচ্ছে একজন সাংবাদিক একটা টক শোতে এই যে 7টি অঙ্গরাজ্য আছে এগুলা হচ্ছে কি মানে দুর্দশা বা হচ্ছে অবস্থা তুলে ধরতে গিয়ে এই মানে অঙ্গরাজ্য গুলোকে একত্রে হচ্ছে কি সেভেন সিস্টার্স নামে অভিহিত করে। তো তারপর থেকে এটা হচ্ছে কি মূলত সেভেন সিস্টার্স নামে পরিচিত। তো এই যে সেভেন সিস্টার্স এটা হচ্ছে কি মানে একত্রে 7টা অঙ্গরাজ্য। তো আসো এখন আমরা নামগুলো জানি যে 7টি অঙ্গরাজ্য গুলো আসলে কি কি। তো তোমাদের মনে রাখার একটা ট্রিক্স দিয়ে দেই, যে সেটা হচ্ছে কি আমিত্রি অমেনাম, আমিত্রি অমেনাম, এটা দিয়ে তোমরা যে 7টি অঙ্গরাজ্য এগুলো নাম মনে রাখবা। আমিত্রি অমেনাম, আমিত্রি অমেনাম। তো আসো আমরা সবার আগে জানি যে সেই সরেয়া এটাতে কি, এটাতে হচ্ছে কি আসাম, এটাতে হচ্ছে আসাম। এটাতে হচ্ছে কি আসাম। তো এখন আসো আমরা জানি এই মিতে হচ্ছে কি আমাদের মিজোরাম, মিতে হচ্ছে কি মিজোরাম। আর ত্রিতে হচ্ছে কি ত্রিপুরা, ত্রিপুরা। আর এই অতে হচ্ছে কি আমাদের অরুণাচল, অরুণাচল, অরুণাচল। আর মেতে হচ্ছে কি আমাদের মেঘালয়, মেঘালয়। আর হাতে হচ্ছে কি আমাদের নাগাল্যান্ড, নাগাল্যান্ড, নাগাল্যান্ড। আর মতে হচ্ছে কি আমাদের মণিপুর। তো তোমরা অবশ্যই এই যে এই 7টি অঙ্গরাজ্য এই অঙ্গরাজ্যের নামগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ এগুলো হচ্ছে এমসিকিউ আসতে পারে এভাবে যে ধরো এরকম আসলো যে নিচের আহ কোনটি সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয়। তো এভাবে মানে আসতেই পারে। তো তোমরা হচ্ছে কি নামগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। তো আসো আমরা তোমরা একজন হচ্ছে বলতেছো এটা বুঝো নাই যে আমাদের দেশের এই উলম্ব ভাবে যে রেখাটি অতিক্রম করেছে আর কি লম্ব ভাবে যে রেখাটি, এটা হচ্ছে কি 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। আর এই যে হচ্ছে এই মানে সমান্তরাল ভাবে বাংলাদেশের উপর দিয়ে সমান্তরাল ভাবে যে রেখাটি অতিক্রম করেছে সেটা একটা হচ্ছে কি চুয়াডাঙ্গা আর একটা হচ্ছে কি কুমিল্লা। আর কুমিল্লা দিয়ে দুই হচ্ছে জেলার মধ্য দিয়ে অতিক্রম করেছে হচ্ছে কি আমাদের এই কর্কট ক্রান্তি রেখা। এই যে এই সমান্তরাল ভাবে যেটা অতিক্রম করেছে সেটা হচ্ছে কি কর্কট ক্রান্তি রেখা। আর এই দুইটা রেখা হচ্ছে মিলিত হয়েছে হচ্ছে কোথায়? ঢাকায়, ঢাকাতে হচ্ছে কি মিলিত হয়েছে। ওকে, এখন আসো আমরা জানি যে বাংলাদেশের যে সীমান্তবর্তী দেশ সম্পর্কে তোমরা সবাই একটু কমেন্টে জানাও যে হচ্ছে বাংলাদেশের সাথে
কোন কোন দেশের হচ্ছে সীমান্ত সীমা রয়েছে, কোন কোন দেশের সাথে বাংলাদেশের সীমান্ত সীমা রয়েছে? নামগুলা একটা হচ্ছে কি আসাম, দেখো এখানে দেয়া আছে আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, তারপর হচ্ছে কি আমাদের মণিপুর, অরুণাচল, মণিপুর, মেঘালয়, তারপর হচ্ছে কি নাগাল্যান্ড, মোট 7টা। তোমরা সবাই একটু কমেন্টে জানাও যে বাংলাদেশের সাথে কোন 2টি দেশের সীমান্ত সীমা রয়েছে। সীমান্তবর্তী দেশ, হ্যাঁ মেঘলা রোদ্দুর, তারপর হচ্ছে সামেহা। তোমরা বলতেছো কি যে হচ্ছে ভারত ও মায়ানমার, হ্যাঁ 2টা দেশ রয়েছে, একটা হচ্ছে কি ভারত ও মায়ানমার, ও মায়ানমার। তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টি? তো একটা হচ্ছে কি ভারত, আর একটা হচ্ছে কি আমাদের মায়ানমার, মোট 2টি দেশের সাথে হচ্ছে কি বাংলাদেশের সীমান্ত সীমা রয়েছে। তো আসো আমরা এখন জানি যে বাংলাদেশের মোট সীমানা কত। বাংলাদেশের মোট সীমানা হচ্ছে 5138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমানা হচ্ছে কত? 5138 কিলোমিটার। আর এর মধ্যে আমাদের কি স্থল সীমা কত? বাংলাদেশের যে মোট সীমানা, এর মধ্যে হচ্ছে কি স্থল সীমা রয়েছে কত? 4427 কিলোমিটার, 4427 কিলোমিটার। আর এই যে 4427 কিলোমিটার, এর মধ্যে কি আমাদের 2টি দেশের সাথে ভারত ও মায়ানমার 2টা দেশের সাথে কি সীমান্তবর্তী দেশ না আমাদের, যে কেউ 2টি দেশের সাথে আর কি সীমা সংযুক্ত আছে, তাহলে কি এই যে স্থল সীমা 4427 কিলোমিটার, এটা থেকে কি হচ্ছে কিছু অংশ হচ্ছে ভারতের সাথে, ভারতের সাথে বাংলাদেশের বেশি সীমান্ত সীমা রয়েছে। ভারতের সাথে আছে হচ্ছে কি 4156 কিলোমিটার, 4156 কিলোমিটার। আর মায়ানমার, মায়ানমারের সাথে রয়েছে হচ্ছে কত? 271 কিলোমিটার, 271 কিলোমিটার রয়েছে হচ্ছে কি মায়ানমারের সাথে। তো আমরা এতক্ষণ জানলাম যে বাংলাদেশের সাথে ভারত বা মায়ানমারের হচ্ছে কতটুকু মানে সীমান্ত সীমা রয়েছে, কিন্তু সীমান্ত সীমা যে রয়েছে, এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের যে হচ্ছে মানে সীমান্ত, ধরো বাংলাদেশের যে হচ্ছে বর্ডার, ধরো এই যে মানে এখানে যে আছে যেগুলা কি হচ্ছে বাংলাদেশের যে হচ্ছে লাস্ট বর্ডার, বা হচ্ছে এই যে বাংলাদেশের যে হচ্ছে সীমা, তো এইগুলা যে এই যে হচ্ছে এই সীমান্ত গুলা, এগুলা তো হচ্ছে মানে এই যে বর্ডার গুলাতে, এগুলা তো অবশ্যই হচ্ছে বাংলাদেশের কোনো না কোনো জেলা আছে, তাই না? এই যে হচ্ছে এদিক দিয়ে যে হচ্ছে একদম মানে সীমান্তের সাথে এই যে এগুলো তো হচ্ছে বাংলাদেশের কোনো না কোনো জেলা আছে। তো হচ্ছে মানে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে যে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা মোট কতটি, মানে যে বাংলাদেশের মোট কতটি জেলার সাথে যে হচ্ছে অন্য দেশের মানে সীমান্ত যুক্ত আছে, এটা আর কি মূলত যে বাংলাদেশের সাথে মানে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি। অনেক ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এইখান থেকে তোমাদের মানে প্রতি বছরই এই সীমান্ত নিয়ে বা হচ্ছে বাংলাদেশের যে মানচিত্র বাংলাদেশ, এগুলো নিয়ে হচ্ছে কি প্রতি বছরই তোমাদের কোশ্চেন আসে। তো হচ্ছে এগুলো আমাদের জানতে হবে যে সীমান্তবর্তী দেশ কতটি। সীমান্তবর্তী দেশ হচ্ছে কতটি? 32টি। তো তোমরা সবাই একটু কমেন্টে জানাও যে বুঝতে পারতেছো কিনা তোমরা ক্লিয়ারলি, তোমরা সবাই একটু কমেন্টে জানাও। ওকে, বাংলাদেশের মোট সীমান্তবর্তী দেশ হচ্ছে কয়টা? 32টা। আর এর মধ্যে ভারতের সাথে হচ্ছে কি সীমান্ত সংযুক্ত আছে হচ্ছে কি মোট 30টি দেশের। তো ভারতের সাথে
এরকম কোশ্চেন আসতে পারে তোমাদের যে হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের মোট হচ্ছে কতটি জেলার সীমান্ত সংযুক্ত আছে। তো এটা হচ্ছে কি আমাদের ভারতের সাথে আছে হচ্ছে কি 30টি। ভারতের সাথে আছে হচ্ছে কি আমাদের 30টি। তারপর হচ্ছে কি আমাদের মায়ানমার, যে মায়ানমারের সাথে মোট কতটি জেলা সংযুক্ত আছে। মায়ানমারের সাথে আছে হচ্ছে কয়টি? 3টি। সরি, হ্যাঁ এখানে হচ্ছে কি জেলা হবে, জেলা। এখানে হচ্ছে জেলা হবে, সীমান্তবর্তী জেলা। বাংলাদেশের মোট হচ্ছে কি 32টি জেলার সাথে ভারত ও মায়ানমার সংযুক্ত আছে। তো হচ্ছে আমরা এখন দেখলাম যে ভারতের সাথে 30টি জেলা আর হচ্ছে কি মায়ানমারের সাথে 3টি। এখন তো আমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে যেহেতু সীমান্তবর্তী জেলা 32টি কিন্তু আবার ভারতের সাথে 30টি আর কিন্তু মায়ানমারের সাথে 3টি, তো হচ্ছে হিসাব করলে তো 33টি হয়ে যায়। কিন্তু হচ্ছে একটা জেলা আছে যেটা হচ্ছে কি ভারত এবং মায়ানমার দুইটি দেশের সাথেই সম্পৃক্ত। দুইটি দেশের সাথেই হচ্ছে কি সম্পৃক্ত, ভারত এবং মায়ানমার দুইটি দেশের সাথেই হচ্ছে কি সম্পৃক্ত। সেটা আমাদের কি হচ্ছে রাঙামাটি। রাঙামাটি হচ্ছে কি ভারত এবং মায়ানমার দুইটা দেশের সাথেই হচ্ছে কি সংযুক্ত। রাঙামাটি হচ্ছে কি ভারত এবং মায়ানমার দুইটা দেশের সাথেই সংযুক্ত। ভারত এবং মায়ানমার দুইটা দেশের সাথেই সংযুক্ত। এই কোশ্চেনটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মানে অনেক পরীক্ষায় আসে যে নিচের কোন জেলাটি ভারত এবং মায়ানমার দুই দেশের সাথেই সম্পৃক্ত। এই কোশ্চেনটা হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমরা অবশ্যই মনে রাখবে যে বাংলাদেশে এমন একটি জেলা আছে রাঙামাটি, যেটা হচ্ছে কি ভারত এবং মায়ানমার দুইটা দেশের সাথে সম্পৃক্ত। তোমরা কমেন্টে জানাও তো কেউ এখানে রাঙামাটির কেউ আছো কিনা। আসো আমরা এখন পরবর্তী হচ্ছে টপিক সম্পর্কে জানবো, যে পরবর্তী টপিক হচ্ছে আমাদের কি বাংলাদেশের জলবায়ু। একটা কোশ্চেন মানে হচ্ছে তোমরা স্কুল থেকে পড়ে আসতেছো বা হচ্ছে কি যে অনেক এক্সামে কোশ্চেনটা আসে যে বাংলাদেশের জলবায়ু কি ধরনের। তো মানে এটা হচ্ছে বিসিএস পরীক্ষা বলো বা মানে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা, মানে সব জায়গার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে বাংলাদেশের জলবায়ু কি ধরনের। বাংলাদেশের জলবায়ু হচ্ছে কি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বাংলাদেশের জলবায়ু হচ্ছে কি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। তোমাদের কার এসএসসি এইচএসসি রেজাল্ট কি সবাই একটু কমেন্টে জানাও তো। তোমরা এখন থেকে সবাই অবশ্যই পড়াশোনা শুরু করবে, কারণ হচ্ছে আমাদের যে নার্সিং ভর্তি পরীক্ষাটা হচ্ছে কি দিন দিন মানে অনেক হচ্ছে মানে কম্পিটিশন বাড়তেছে আর কি এই নার্সিং ভর্তি পরীক্ষায়। আগে হচ্ছে অনেক কম আর কি চান্স পাওয়া যাইতো, কিন্তু এখন আর তেমন না। মানে ডিপ্লোমাতেও এখন ধরো যে 70+ পাওয়াই লাগে, আবার বিএসসি তে মানে 75+ পেতে হয়। তো হচ্ছে মানে আসলে এখন অনেক বেশি কম্পিটিশন। মানে এখন ধরো এখন আর কি বসে থাকলে চলবে না তোমাদের, তোমরা সবাই অবশ্যই পড়াশোনা শুরু করবে। আর হচ্ছে তোমরা আমাদের হিমোগ্লোবিন নার্সিং ভর্তি কোচিং এর বিএসসি এবং ডিপ্লোমা দুটি কোর্সে ভর্তি চলতেছে। তোমরা অবশ্যই হচ্ছে মানে কোচিং এ তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। তোমরা যত তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করবা তত তোমাদের জন্য ভালো। তো হচ্ছে আমাদের যে কোচিং এ সেটাতে হচ্ছে যে অনেক মানে সব টিচার গুলাই হচ্ছে কি আমাদের সরকারি নার্সিং কলেজের। তো তোমরা ভালো গাইডলাইন পাবা। তারপর হচ্ছে ধরো যে আমরা মানে একটা টপিক হচ্ছে আজকে পড়াই, তো পরের দিনই সেটার এক্সাম থাকে, যার কারণে ধরো তোমাদের মানে টপিকটা পড়ার পরে
যে হচ্ছে পরের দিন এক্সাম দিলে মানে তোমাদের হচ্ছে মানে ভালোভাবে পড়া হয়ে যাবে, বা তোমরা এক্সাম দিলে বুঝতে পারবা যে হচ্ছে তোমাদের কোথায় ঘাটতি আছে। আর এই হচ্ছে অ্যাডমিশনের সময় পড়াশোনা তো করে সবাই, তাই না? বা হচ্ছে আসলে সবার একটা মানে প্রপার একটা গাইডলাইন দরকার। আর হচ্ছে তুমি যত বেশি এক্সাম দিবা, তত ভালো। এই অ্যাডমিশনের সময় তোমাদের হচ্ছে এক্সামটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এক্সাম দিলে তুমি নিজেকে যাচাই করতে পারবা, তো তুমি হচ্ছে নিজেকে দেখতে পারবা যে তুমি মানে তোমার কতটুকু কিভাবে পড়া উচিত, তুমি কতটুকু হচ্ছে পারতেছো। তো তাই হচ্ছে এই মানে অ্যাডমিশনের সময় মানে এই পরীক্ষাটা দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আসো আমরা দেখি যে বাংলাদেশের জলবায়ু হচ্ছে কি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। তো হচ্ছে এখন তোমরা অনেকে বুঝো না যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলতে আসলে কি বোঝায়। আসলে এখন আমরা জানি যে এই ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলতে আসলে কি বোঝায়। ক্রান্তীয় মানে হচ্ছে কি গ্রীষ্মের প্রতাপ যার মধ্যে বেশি, অর্থাৎ হচ্ছে কি বাৎসরিক গড় তাপমাত্রা হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে। তো আমাদের দেশে দেখো, আমাদের দেশে কিন্তু হচ্ছে গ্রীষ্মের প্রতাপ অনেক বেশি আমাদের দেশে। তো এই জন্য হচ্ছে কি আমাদের দেশ হচ্ছে ক্রান্তীয়, জলবায়ু হচ্ছে কি ক্রান্তীয়। তারপর হচ্ছে কি যে মৌসুমী, মৌসুমী হচ্ছে মূলত হচ্ছে একটা গ্রীষ্মকালীন দেশ, কিন্তু যেখানে হচ্ছে ধরো গ্রীষ্মকালীন বৃষ্টিপাত হয়, আর হচ্ছে কি শীতকালীন আর যে বর্ষাকালীন বায়ু প্রবাহ আছে সেটা হচ্ছে কি বিপরীত দিকে প্রবাহিত হয়। মানে শীতকালে হচ্ছে বায়ু প্রবাহ হচ্ছে পূর্ব দিক থেকে হয়, আবার বর্ষাকালে হচ্ছে কি পশ্চিম দিক থেকে হয়। এটাই হচ্ছে কি আমাদের মূলত ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। তো আশা করি তোমরা সবাই মানে বুঝতে পারছো যে আসলে ক্রান্তীয় মৌসুমীটা আসলে কি। তোমরা হচ্ছে সামিহা কমেন্ট করছো হচ্ছে তোমার এসএসসি হচ্ছে 4.50 আর এইচএসসি হচ্ছে 4.42, আর মেঘলা রোদ্দুর তুমি কমেন্ট করছো হচ্ছে এসএসসি 5 আর এইচএসসি 4। যাই হোক তোমরা মানে হচ্ছে একটু ধরো যে ভালো করে পড়াশোনা করলে হবো। তো তোমাদের ধরো আমাদের যে এই এসএসসি আর এইচএসসি এই দুইটা মিলিয়ে যে আমাদের মোট যে যোগ হয় তোমাদের ভর্তি পরীক্ষার মার্কের সাথে, তো সেটা হচ্ছে ধরো তোমরা যাতে সেটা যাদের একটু রেজাল্টে একটু একটু ঘাটতি আছে, তো তারা যাতে হচ্ছে ভর্তি এক্সাম দিয়ে মার্কে হচ্ছে সেটার হচ্ছে ঘাটতিটা পূরণ করতে পারো। তো এই জন্য হচ্ছে তোমরা অবশ্যই মানে যার যত ঘাটতি আছে তো সেই হিসেবে যার যত নাম্বার তোলা দরকার তারা হচ্ছে মানে সেভাবে তোমরা পড়াশোনা করবা, তাই না? তোমাদের রেজাল্ট দেখে যে আমাদের রেজাল্ট হচ্ছে একটু মানে ঘাটতি আছে, তো হচ্ছে আমাদের আরো বেশি পড়াশোনা করতে হবে। আর তোমাদের যদি কারো নার্সিং বিষয়ে যদি তোমাদের যদি কারো কিছু জানার ইচ্ছে হয় তাহলে তোমরা সবাই কমেন্ট করতে পারো। আসো আমরা এখন জানি যে হচ্ছে বাংলাদেশের বাৎসরিক গড় বৃষ্টিপাত কত। বাংলাদেশের বাৎসরিক গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার। 203 সেন্টিমিটার। আর হচ্ছে বাংলাদেশের কি হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় হচ্ছে কি সিলেট জেলার লালখানে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় হচ্ছে কোথায়? সিলেট জেলার লালখানে। তো তোমাদের কোশ্চেন আসতে পারে যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় হচ্ছে কি সিলেট জেলার লালখানে। লালখানে এটা হচ্ছে কি সিলেট জেলার, সিলেটের লালখানে। তারপর সবচেয়ে কম, তোমরা সবাই কমেন্টে জানাও তো যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়। মেঘলা রোদ্দুর তুমি কমেন্ট করেছো হচ্ছে ডিপ্লোমা এবং মিডওয়াইফারি কোনটাই বেস্ট। আসলে হচ্ছে কি দুইটাই বেস্ট। তুমি যদি ডিপ্লোমাতে পড়ো তাহলে হচ্ছে কি তুমি ধরো সকল সেক্টরে কাজ করতে পারবা, কিন্তু আর তুমি হচ্ছে মিডওয়াইফারি পড়লে শুধু হচ্ছে মা ও শিশু, মানে মিডওয়াইফারিদের হচ্ছে কাজ হচ্ছে কি মা ও শিশুদের নিয়ে কাজ করা। তো এখন তোমার যেটা ভালো লাগে, যে তুমি যদি চাও যে আমি অল সেক্টরে কাজ করব, যে হচ্ছে সকল ধরনের পেশেন্টকে হচ্ছে সেবা দিব, সকল ধরনের পেশেন্টকে হ্যান্ডেল করব, তো হচ্ছে তুমি ডিপ্লোমা ইন নার্সিং পড়তে পারো। আর যদি হচ্ছে তুমি চাও যে হচ্ছে মানে মা ও শিশুদের নিয়ে কাজ করবা, তো তাহলে হচ্ছে তুমি মিডওয়াইফারি পড়তে পারো। দুইটাই বেস্ট। এখন তোমাদের হচ্ছে যেটা ভালো লাগে, তোমাদের মন হচ্ছে আর কি যেদিকে চাই সেটাই পড়বা। তো মেঘলা রোদ্দুর তুমি কমেন্ট করছো হচ্ছে কি নাটোরের লালপুরে। হ্যাঁ, সবচেয়ে কম বৃষ্টিপাত হয় হচ্ছে কোথায়? নাটোরের লালপুরে।
লালপুর, নাটোরের লালপুরে। নাটোরের লালপুরে। তো তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে সবচেয়ে উষ্ণতম জেলা কোনটি। তো তোমরা দেখো যে সবচেয়ে উষ্ণতম জেলা, যেহেতু নাটোর কি হচ্ছে রাজশাহীতে না, নাটোর তো হচ্ছে রাজশাহী বিভাগের মধ্যে পড়ে বা হচ্ছে কি মানে রাজশাহীর মধ্যে পড়ে। তো হচ্ছে তোমার যদি এরকম কোশ্চেন আসে যে সবচেয়ে উষ্ণতম জেলা কোনটি, তাহলে তোমরা হচ্ছে এভাবে মনে রাখবা যে রাজশাহীতে যেহেতু সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, তার মানে এটা হচ্ছে কি উষ্ণতম জেলা। আবার তারপর যদি তোমাদের হচ্ছে এরকম কোশ্চেন আসে যে হচ্ছে কি শীতলতম জেলা কোনটি, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে সিলেটে যেহেতু সবচেয়ে বেশি বেশি বৃষ্টিপাত হয়, তার মানে হচ্ছে কি আমাদের শীতলতম জেলা হবে হচ্ছে কি সিলেট। আমাদের শীতলতম জেলা হবে হচ্ছে কি সিলেট। আসো আমরা তারপরে যাই। এই যে ধরো যে হচ্ছে আহ এই যে আমাদের দেশের যে আবহাওয়া, বাংলাদেশের যে আবহাওয়া, এই আবহাওয়া পর্যবেক্ষণের জন্য হচ্ছে কি বেশ কিছু সংগঠন রয়েছে যে হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশের এই আবহাওয়া পর্যবেক্ষণ করে। তো আসো আমরা জানি যে এরকম একটা হচ্ছে কি সংগঠনের নাম জানি। একটা হচ্ছে কি স্পারসো, SPA আর আর SO, স্পারসো। এটা হচ্ছে কি মূলত একটা হচ্ছে কি আবহাওয়া পর্যবেক্ষণের জন্য একটা সংগঠন। আর এটা হচ্ছে এই যে হচ্ছে অনেক বেশি একটা কোশ্চেন আসে যে স্পারসো এটা কোন মন্ত্রণালয়ের অধীনে। এটা হচ্ছে কি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এটা হচ্ছে কি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। আর এটা হচ্ছে কাজ কি, এটার কাজ হচ্ছে আমাদের দেশে যে ঘূর্ণিঝড় বা হচ্ছে বিভিন্ন দুর্যোগ যে সেটার পূর্বাভাস দেওয়া হচ্ছে এই স্পারসো, এটার হচ্ছে কাজ। তোমরা সবাই বুঝতে পারতেছো কিনা সবাই একটু কমেন্টে জানাও। এই যে স্পারসো এটা হচ্ছে কি মূলত হচ্ছে 1980 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আর এই যে হচ্ছে স্পারসো এটার অবস্থান হচ্ছে কি ঢাকার আগারগাঁওয়ে। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে এই টপিক থেকে, সেটা হচ্ছে কি যে বাংলাদেশের মোট ভূ উপগ্রহ কেন্দ্র কয়টি। ভূ উপগ্রহ কেন্দ্র, ভূ ভূ উপগ্রহ কেন্দ্র, ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে 4টি। একটা হচ্ছে কি বেতবুনিয়া, আরেকটা হচ্ছে কি তালিবাবাদ, আর তারপর মহাখালী, তারপর হচ্ছে কি সিলেট। তো তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ হচ্ছে কেন্দ্র কোনটি। এটা হচ্ছে কি বেতবুনিয়া, প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে কি আমাদের বেতবুনিয়া। আর এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে কি রাঙামাটিতে অবস্থিত। প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে কি বেতবুনিয়া, বেতবুনিয়া। আর সর্বশেষ হচ্ছে ভূ-উপগ্রহ কেন্দ্র হচ্ছে সিলেট। সর্বশেষ হচ্ছে সিলেট। এই যে বাংলাদেশের যে বিষয়গুলো আছে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের হচ্ছে কি যে এই বাংলাদেশের টপিক গুলা অনেক বেশি পড়তে হবে। আর সাধারণ জ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট যে তোমাদের একবার পড়লে বা দুবার পড়লে মনে থাকবে না, তোমাদের হচ্ছে কি বারবার পড়তে হবে। ওই যে হচ্ছে ধরো মানে তোমরা এইভাবে পড়বা যে আজকে এই টপিকটা পড়তেছো, তো হচ্ছে আজকে এই টপিকটা পড়লা, তারপর হচ্ছে 2 দিন পরে আবার ওই টপিকটা পড়বা, মানে এইভাবে তোমাদের হচ্ছে বারবার পড়তে হবে। একটা টপিক হচ্ছে অনেকবার পড়তে হবে, কারণ এই যে হচ্ছে সাধারণ জ্ঞান এটা হচ্ছে তুমি তো মানে মুখস্থ বিষয়, তো তোমার মানে ব্রেনে তো এত কিছু একবারে হচ্ছে ঢুকবেও না। তো তুমি যদি মানে বারবার একটা জিনিস পড়ো তাহলে তোমার
ব্রেনে সেটা হচ্ছে কি সেট হয়ে যাবে। আর তুমি এভাবে পড়তে পড়তে তোমার হচ্ছে মাথায় মানে তুমি যখন পরবর্তীতে এক্সাম দিতে যাবা তখন যখন ওই বিষয় কোশ্চেনটা দেখবা তো দেখবা যে অটোমেটিক্যালি তোমার ওটা মনে পড়তেছে। তো তাই এর জন্য তোমার মানে সাধারণ জ্ঞান এমন একটা বিষয় যেটা হচ্ছে তুমি মানে একদম ঠুরস্থ একদম হচ্ছে মুখস্থ মানে হচ্ছে ওভাবেও তুমি হচ্ছে পড়তে পারবা না। যে তোমার একটা টপিক হচ্ছে বারবার পড়তে হবে, তোমার হচ্ছে বারবার পড়লে এটা কি হচ্ছে তোমার মানে ব্রেনে আর কি থেকে যাবে। তো এই সাধারণ জ্ঞান বিষয়টা তোমরা হচ্ছে একটু বুঝে পড়ার চেষ্টা করবা। মানে আমি এই যে যেভাবে তোমাদের মানে বলতেছি যে মানে ধরা বাঁধা এমসিকিউ শুরু করে না, যে তুমি হচ্ছে এমসিকিউ শুরু করছো একটার পর একটা এমসিকিউ পড়ে যাইতেছো, তুমি হচ্ছে এইভাবে পড়বা না। মানে আমি যেভাবে বলতেছি যে একটা করে টপিক করে পড়বা, আর হচ্ছে কি তোমরা এই মানে টপিক করে পড়বা, পড়ে তারপর হচ্ছে যে একটু একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। তাহলে হচ্ছে কি তোমরা এটা ভুলবা না, বা দেখবা যে পরীক্ষার হলে গেলে তোমাদের হচ্ছে অটোমেটিক্যালি এটা মনে পড়তেছে। তাই তোমরা হচ্ছে কি একটু মানে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, আর একটা টপিক বারবার পড়বা, তাহলে তোমাদের এই সাধারণ জ্ঞান মনে থাকবে। তোমরা কখনোই সাধারণ জ্ঞান হচ্ছে মানে একটা টপিক ডিটেলসে না পড়ে তোমরা এমসিকিউ পড়তে যাবে না, যে এই টপিকের এমসিকিউ গুলো পড়লে আমার হয়ে যাবে, এটা তোমরা কখনোই করবা না। তোমরা হচ্ছে একটা টপিক শেষ করবা, যে টপিকটা আমার পড়া শেষ হয়েছে আমি মোটামুটি পারবো, তারপর হচ্ছে তোমরা আহ এমসিকিউ পড়তে যাবা আর কি, নিজেকে যাচাই করার জন্য যে তুমি পারো কিনা। তারপর আচ্ছা, তোমরা হচ্ছে এই বিষয়ে আরেকটা তথ্য মনে রাখবা যে বাংলাদেশের মোট আবহাওয়া সতর্ক সংকেত কয়টি রয়েছে। বাংলাদেশের মোট আবহাওয়া সতর্ক সংকেত রয়েছে হচ্ছে কি 11টি। দেশে মোট আবহাওয়া সতর্ক সংকেত রয়েছে আবহাওয়া সতর্ক সংকেত রয়েছে কয়টি? আবহাওয়া সতর্ক সংকেত রয়েছে 11টি। আর আবহাওয়া কেন্দ্র রয়েছে কয়টি? 4টি। আবহাওয়া কেন্দ্র রয়েছে হচ্ছে কয়টি? 4টি। আচ্ছা, তো তোমরা আরেকটা বিষয় মনে রাখবা এই হচ্ছে বাংলাদেশের আবহাওয়ার জলবায়ু বিষয় থেকে, যে হচ্ছে বাংলাদেশের শীতলতম মাস কোনটি। তোমরা সবাই একটু কমেন্টে জানাও যে হচ্ছে শীতলতম মাস। তোমরা সবাই জানো যে হচ্ছে বাংলাদেশের কি মাসে সবচেয়ে বেশি শীত পড়ে, ইংরেজি কোন মাসে সবচেয়ে বেশি শীত পড়ে বাংলাদেশের। আর উষ্ণতম মাস যে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কোন মাসে আর কি সবচেয়ে বেশি গরম পড়ে, এটা হচ্ছে তোমরা মানে প্র্যাকটিক্যালি হচ্ছে বলতে পারবা যে কোন মাসে সবচেয়ে বেশি শীত পড়ে, তারপর হচ্ছে কোন মাসে সবচেয়ে বেশি গরম পড়ে। হ্যাঁ, মেঘলা রোদ্দুর তুমি কমেন্ট করেছো হচ্ছে জানুয়ারি মাসে। হ্যাঁ, জানুয়ারি মাসে হচ্ছে কি বাংলাদেশের সবচেয়ে বেশি শীত পড়ে, তাই হচ্ছে কি শীতলতম মাস হচ্ছে কি জানুয়ারি মাস। তোমরা দেখবা যে হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে আর হচ্ছে কি জানুয়ারি মাসের শুরুর দিকে, মানে জানুয়ারি মাসের হচ্ছে প্রায় 20-22 দিনের মতোই অনেক বেশি শীত থাকে। তাই হচ্ছে কি আমাদের উষ্ণতম জেলা হচ্ছে কি শীতলতম মাস হচ্ছে কি জানুয়ারি, আর উষ্ণতম মাস হচ্ছে কি আমাদের এপ্রিল। হ্যাঁ, তোমরা হচ্ছে কমেন্ট করতেছো যে উষ্ণতম মাস হচ্ছে কি আমাদের এপ্রিল, কারণ আমাদের হচ্ছে কি এপ্রিল মাসেই সবচেয়ে বেশি গরম পড়ে, কারণ হচ্ছে এটা কি আমাদের বৈশাখ মাস, যেটা আমাদের কি হচ্ছে গ্রীষ্মকাল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর হচ্ছে আমি যেভাবে বললাম যে তোমরা একটু এভাবে পড়ার চেষ্টা করবা, যে একটু একটু বুঝে বুঝে, তাহলে তোমাদের এই সাধারণ জ্ঞান বিষয়গুলো হচ্ছে অবশ্যই একটু মনে থাকবে। আর তোমরা যদি এরকম প্র্যাকটিক্যালি পড়ো তাহলে এগুলা তোমার মাথায় থাকবে। আচ্ছা, তোমাদের যদি কারো নার্সিং বিষয়ে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই করতে পারো। আর তোমরা অবশ্যই আমাদের এই হিমোগ্লোবিন নার্সিং ভর্তি কোচিং এ ভর্তি হয়ে যেতে পারো। এখানে সবাই সরকারি নার্সিং কলেজের স্টুডেন্ট, আমাদের কোচিং এর সরকারি নার্সিং কলেজের স্টুডেন্টরা হচ্ছে তোমাদের গাইডলাইন দিবে। আর তোমাদের যে অ্যাডমিশনের সময় এটা হচ্ছে তোমাদের মেইন দরকার হচ্ছে কি গাইডলাইন, কারণ তোমরা হচ্ছে মানে ধরা বাঁধা বই কিনে হচ্ছে তোমরা পড়াশোনা শুরু করতে পারো, কিন্তু তোমরা যদি একটা প্রপার গাইডলাইন পাও বা হচ্ছে কি টাইপের কোশ্চেন আসে বা এগুলা যদি পাও তাহলে তোমাদের অবশ্যই নার্সিং এর চান্স পাওয়া অনেক সহজ হবে। আর তোমাদের হচ্ছে অবশ্যই অ্যাডমিশনের সময় বেশি বেশি হচ্ছে এক্সাম দেয়া দরকার, কারণ এক্সামের মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে হচ্ছে কি কি টাইপ কোশ্চেন আসে, তারপর হচ্ছে তোমাদের হচ্ছে কোনো ঘাটতি আছে কিনা এইসব আর কি। তো এক্সাম দিলে তোমরা তোমাদের আর কি ভুলগুলা বুঝতে পারবা।
কম মার্কে না, আসলে কম মার্কে বিএসসিতে কোনো কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা নাই। আহ, আমাদের সময়ে হচ্ছে মনে হয় কাট মার্ক ছিল মানে 75-এর পরে আর হচ্ছে কেউ চান্স পায় নাই মনে হয়, না 77-এর পরে এরকম। তখন তো আবার জেলা কোটা ছিল, এই জন্য কম মার্কে চান্স পাইছে, কিন্তু এখন আর সে সুযোগ নাই। তো বিএসসি নার্সিং বলো মানে সব সব ডিপ্লোমা সবগুলোতে এখন হচ্ছে মানে 70+ লাগে। আগে যখন জেলা কোটা ছিল তখন দেখা যাইতো যে 60 পেয়ে 62 পেয়েও একজন চান্স পাইছে। তো এখন আর সে সুযোগ নাই, অবশ্যই পড়াশোনা করতে হবে, কারণ এখন অনেক বেশি কম্পিটিশন, অনেক অনেক বেশি কম্পিটিশন। তো তোমাদের যদি আরো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই বলতে পারো। কোনো কলেজে আসলে কম্পিটিশন কম হয় না, তবে তুমি হচ্ছে কি বলবো মানে আসলে কোনো মানে কম্পিটিশন তো হচ্ছে তোমার মানে কোনো কলেজ ভিত্তিক হবে না, তোমার হচ্ছে কম্পিটিশন হবে সারা বাংলাদেশে। এখানে তো কলেজ ভিত্তিক পরীক্ষা হয় না, যে ধরো তোমার ঢাকা নার্সিং কলেজে আলাদা একটা পরীক্ষা হইলো, আবার হচ্ছে বান্দরবান নার্সিং কলেজে আলাদা একটা পরীক্ষা হইলো, এটা হচ্ছে কখনোই হয় না। তোমাদের হচ্ছে কি যে সমগ্র বাংলাদেশ মিলেই হচ্ছে কম্পিটিশন হয়, কিন্তু হয় কি যে অনেকে মানে বান্দরবান নার্সিং কলেজ বা হচ্ছে ওইদিকে যে নার্সিং কলেজ গুলো আছে পাহাড়ি এলাকার, এইগুলো তো অনেকে হচ্ছে চয়েস দিতে চায় না, কারণ হচ্ছে যে সবাই অত দূরে বা ওই 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 সব এলাকায় সহজে যাইতে চায় না। তো এই জন্য আর কি হচ্ছে মানে ওইগুলাতে একটু মানে কম মার্কে হয়, তবে হচ্ছে এখন আর মনে হয় না ওরকম চান্স আছে, কারণ এখন তো আর জেলা কোটা নাই। কলেজ চয়েস দেওয়ার নিয়ম হচ্ছে কি যে আহ, তোমার হচ্ছে যেটা যে কলেজে তুমি পড়তে চাও সেই কলেজে হচ্ছে সবার আগে চয়েস দিবা। আর হচ্ছে অবশ্যই সবগুলাই কলেজ চয়েস দেওয়া লাগবে। এখানে আসলে ওরকম ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে তুমি আগে যদি আহ ধরো যে ধরো বান্দরবান নার্সিং কলেজ তুমি আগে দিলা, তো তোমার মার্ক ধরো হচ্ছে 72, কিন্তু আরেকজন আবার হচ্ছে মার্ক পাইছে ধরো 75, তো হচ্ছে ও আবার ধরো যে সবার শেষে দিছে চয়েস, কিন্তু এরকম না, যার হচ্ছে না মার্ক বেশি থাকবে তারই হচ্ছে গিয়া মানে ওই কলেজে চান্স হবে এরকম। তো আগে তো হচ্ছে তোমাদের জেলা কোটা ছিল, এই জন্য ধরো যে আহ উম, জেলা কোটার জন্য অনেকে চান্স পায় গেছে বেসব কোটার জন্য, কিন্তু এখন আর সে সুযোগ নাই। তুমি যে কলেজে হচ্ছে চয়েস দাও না কেন, তবে তোমার যে কলেজে মানে সবচেয়ে বেশি ইচ্ছে বা তোমার বাড়ির আশেপাশে যে কলেজগুলো আছে সেগুলোতে দিবা, জাস্ট তোমার সুবিধার জন্য আর কি, যে কারণ বাড়ির আশেপাশে মানে নার্সিং কলেজ থাকে বা থাকলে বা হচ্ছে কি নিজ জেলায় যদি তোমার নার্সিং কলেজ থাকে তাহলে এটা হচ্ছে তোমার জন্য অনেক সুবিধা সুবিধা হবে, কারণ তোমার যাতায়াতের সুবিধা হবে, মানে সবকিছুতেই সুবিধা হবে। এই জন্য আর কি তোমার নিজ জেলায় হচ্ছে মানে চয়েস দেওয়া হচ্ছে তোমার জন্য সুবিধা। বা হচ্ছে মানে তুমি হচ্ছে ঢাকার এদিকে যে ঢাকা নার্সিং কলেজ, তারপরে যে হচ্ছে আমাদের শেরেবাংলা নার্সিং কলেজ, এগুলো তো হচ্ছে মানে অনেকেই পড়তে চায়, সারা দেশ থেকেই হচ্ছে মানুষ মানে আসে ঢাকায়, যেহেতু মানে সবাই হচ্ছে ঢাকায় আসতে চায়, এই জন্য এইগুলাতে সবাই চয়েস দেয়। আর এই জন্য এরকম সবাই চয়েস দেয়, তাই হচ্ছে এইগুলাতে মানে চান্স পেতে বেশি মার্ক লাগে। কারণ ধরো তুমি হচ্ছে আহ 75 পাইছো, আবার আরেকজনেও ধরো মানে হচ্ছে 76 পাইছে, কিন্তু সে হচ্ছে ঢাকা নার্সিং কলেজ মানে চয়েস দিছে বা হচ্ছে তার ঢাকা নার্সিং কলেজ আসবে এরকম, তো হচ্ছে সে তো অবশ্যই মানে তার হচ্ছে ঢাকা নার্সিং কলেজই হবে। তো এরকম আর কি যে হচ্ছে যার মার্ক বেশি তো সে হচ্ছে মানে ভালো ভালো কলেজগুলোতে চান্স পাবে, কিন্তু হচ্ছে চয়েস যেন আগে থাকে। ধরো একজনে হচ্ছে 100-তে 85 পাইছে, তো সে ঢাকা নার্সিং কলেজ চয়েস দিচ্ছে, আবার আরেক মানে ঢাকা নার্সিং কলেজ দেয় নাই, সে ধরো হচ্ছে বান্দরবান নার্সিং কলেজ চয়েস দিচ্ছে, কিন্তু আরেকজন আবার হচ্ছে 80 পাইছে, সে হচ্ছে ঢাকা নার্সিং কলেজ চয়েস দিচ্ছে। তো হচ্ছে এক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে যে 85 পাইছে, সে 85 পাওয়ার পরে যেহেতু সে ঢাকা নার্সিং কলেজে প্রথম চয়েস দেয় নাই, তাই তার হচ্ছে ঢাকা নার্সিং কলেজ আসবে না, তার হচ্ছে বান্দরবান নার্সিং কলেজ আসবে। আবার যে তার থেকে একটু কম পাইছে কিন্তু ঢাকা নার্সিং কলেজে তার হওয়ার মতো মানে মার্ক হয়েছে, তো সে অবশ্যই ঢাকা নার্সিং কলেজে চান্স পাবে এরকম। আবার হচ্ছে মাইগ্রেশন করে অনেকে মানে আসতে পারে আর কি, অন্য নার্সিং কলেজে যাওয়া যায়, তো হচ্ছে সেটা পরে। আচ্ছা তাহলে তোমরা সবাই আশা করি অবশ্যই বুঝতে পারছো। তো আজকের ক্লাস তোমাদের সাথে এই পর্যন্তই, ইনশাল্লাহ তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো।